আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সপ্তম অধ্যায়টির নাম হচ্ছে দেখো শব্দ। তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মধ্যে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করছি, তা এসএকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ 1 নাম্বার বা 2 নাম্বার, ঠিক আছে, মানে দুটি বা একটি বাক্যে উত্তর যাকে বলা হয়, এই টাইপের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করছি। এটা তোমাদের পার্ট 1। চ্যাপ্টারটা একটু বড় এবং অনেকগুলো প্রশ্ন হবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে। তা চলো আজকে আমি পার্ট 1টা আমি শুরু করছি। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, শব্দ কি ধরনের তরঙ্গ? উত্তর দেখো, শব্দ হলো স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। এবার তোমরা 2 নম্বরটা দেখো, বলছে শব্দ কি শূন্য স্থানের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? তো উত্তর দেখো কি বলছে, শব্দ শূন্য স্থানের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে না। এবার তোমরা 2 নম্বরের প্রশ্ন দেখো, 3 নম্বর দেখো, সনক কি? দেখো, শব্দের উৎসকে সনক বলা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? উত্তর দেখো, পাখি যখন ওড়ে তখন তার ডানার কম্পাঙ্ক 20 হার্জ এর কম হয়। এটি হলো শব্দের তর শব্দ, তাই পাখি ওড়ার শব্দ শোনা যায় না। 5 নম্বরের প্রশ্ন দেখো, বলছে মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কিভাবে পরিবর্তন হয়? তো উত্তর দেখো, মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন, এটা কিন্তু পরিবর্তন হলে বা নিঃশ্বাস বায়ুপ্রবাহের হ্রাস বৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়। এবার তোমরা 6 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, যে এটা কিন্তু জড় মাধ্যমে, মানে জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? তা প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। তা উত্তর দেখো, বলছে শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ। তো স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্যে জড় মাধ্যমের প্রয়োজন, তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না। এবার তোমরা নেক্সট প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্নটা, বলা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে কিসের সাহায্যে কথা বলা যায়? উত্তর, চন্দ্রপৃষ্ঠে কথা বলার জন্য বেতারের সাহায্য, তাহলে বেতারের সাহায্য নিতে হয়, বা যাকে বলে রেডিও তরঙ্গ বলা হয়। 8 নম্বর প্রশ্ন দেখো, গিটার, সেতার, ভায়োলিনে কিভাবে শব্দ উৎপন্ন হয়? এটা যে প্রশ্ন, তা উত্তর দেখো, গিটার, সেতার, ভায়োলিনে তারের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে তারের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। 9 নম্বর দেখো, মানুষের স্বরযন্ত্রে কিভাবে শব্দ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে, মানুষের স্বরযন্ত্রের 2টি স্থিতিস্থাপক স্বরতন্ত্রীর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। নেক্সট দেখো তোমরা 10 নম্বরের প্রশ্ন, মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করে কোন পেশি? উত্তর, মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করে, উচ্চারণটা ভালো করে দেখো, থাইরো অ্যারিটেনয়েড পেশি। আরেকবার বলছি দেখো, থয়াকার হস্যই রয়কার, থাইরো অয়জপাল্লা আকার হচ্ছে অ্যারি টয় একার, অ্যারিটেনয়েড পেশি, থাইরো অ্যারিটেনয়েড পেশি। 11 নম্বরের প্রশ্ন দেখো, লোহা জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? লোহার মধ্য দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। এবারে 12 নম্বরের প্রশ্ন দেখো,
12 নম্বরের প্রশ্ন বলছে যে জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলির গতির সমান্তরালে কোন তরঙ্গ অগ্রসর হয়? তো উত্তর দেখো, বলছে জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলি গতির সমান্তরালে অনুদৈর্ঘ্য তরঙ্গ অগ্রসর হয়। 13 নম্বরের প্রশ্ন দেখো, জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলির গতির সমকোণে কোন তরঙ্গ অগ্রসর হয়? উত্তর, জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলির গতির সমকোণে তির্যক তরঙ্গ অগ্রসর হয়। নেক্সট দেখো তোমরা 14 নম্বরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? উত্তর দেখো, হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। নেক্সট দেখো তোমরা 15 নম্বরের প্রশ্ন কি বলেছে, তির্যক তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? উত্তর, না, তির্যক তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়েই বিস্তার লাভ করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বরের প্রশ্ন কি বলছে, অনুদৈর্ঘ্য তরঙ্গে কোন দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়? তো উত্তর দেখো কি বলেছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গে একটি ঘনীভবন ও একটি তনু ভবনের মোট দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়। 17 নম্বরের প্রশ্ন দেখো, তির্যক তরঙ্গে কোন দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়? উত্তর, তির্যক তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়। 18 নম্বরের প্রশ্ন দেখো, বলছে কোন পরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে যে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ না তির্যক তরঙ্গ বা তির্যক নয়? উত্তর দেখো, সমাবর্তন পরীক্ষার মাধ্যমে বোঝা যায় শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক নয়। 19 নম্বরে দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও। উত্তর দেখো, বায়ু মাধ্যমে সঞ্চালিত শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট দেখো তোমরা 20 নম্বরের প্রশ্ন, তরঙ্গ কত প্রকার ও কি কি? উত্তর, তরঙ্গ দুই প্রকার, এক অনুদৈর্ঘ্য তরঙ্গ, দুই তির্যক তরঙ্গ। এবার তোমরা 21 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, বলছে শব্দ জলের মধ্যে দিয়ে যেতে পারে কি? উত্তর, হ্যাঁ, শব্দ জলের মধ্য দিয়ে যেতে পারে। 22 নম্বর দেখো, কম্পাঙ্কের একক কি? উত্তর, কম্পাঙ্কের একক হার্জ, HERTZ বা হয়াকার খণ্ডেত্ব বর্গীর জ। 23 নম্বর দেখো, সুপারসোনিক বেগে চলা কোনো বস্তুর বেগ শব্দের বেগের তুলনায় কম না বেশি? উত্তর দেখো, সুপারসোনিক বেগে চলা কোনো বস্তুর বেগ শব্দের বেগের তুলনায় বেশি। নেক্সট দেখো তোমরা 24 নম্বরের প্রশ্ন কি বলেছে, ম্যাক সংখ্যা কি? উত্তর দেখো, কোনো বস্তুর বেগ ও ওই মাধ্যমে শব্দের বেগের অনুপাতকে বস্তুটির ম্যাক সংখ্যা বলা হয়। নেক্সট দেখো তোমরা 25 নম্বরের প্রশ্ন কি বলছে, একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকে কম্পাঙ্ক 20 হার্জের কম হয়, এর ফলে কি ধরনের শব্দ উৎপন্ন হয়? উত্তর দেখো, এর ফলে উৎপন্ন শব্দ হলো শব্দে তর শব্দ। নেক্সট দেখো 26 নম্বরের প্রশ্ন কি বলেছে, লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? তো উত্তরটা তোমরা দেখো, বলছে লোহা, জল, বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, তাহলে বায়ুতে হলো শব্দের বেগ সবচেয়ে কম। নেক্সট দেখো 27 বলছে শব্দ তরঙ্গের বিস্তারের সঙ্গে মাধ্যমের সম্পর্ক কি? উত্তর দেখো,
একমাত্র স্থিতিস্থাপক মাধ্যমেই শব্দ তরঙ্গ বিস্তার লাভ করতে পারে। আচ্ছা, নেক্সট দেখো 28 নম্বরের প্রশ্ন, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা কত? উত্তর দেখো, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ। 29 দেখো, শব্দের তর বা শ্রবণোত্তর শব্দের কম্পাঙ্ক কত? উত্তর, শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দের কম্পাঙ্ক দেখো 20,000 হার্জের বেশি। 30 নম্বর দেখো, শব্দের তর বা শ্রবণেতর শব্দের কম্পাঙ্ক কত? উত্তর, শব্দের তর বা শ্রবণেতর শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম। 31 দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হয়? উত্তর, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। 32 দেখো, ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে মোটামুটি কতক্ষণ স্থায়ী হয়? উত্তর, ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে প্রায় 0.1 সেকেন্ড স্থায়ী হয়। 33 দেখো, শব্দতর তরঙ্গের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর, আল্ট্রাসোনোগ্রাফিতে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। 34 দেখে নাও, ময়লা জামা কাপড় পরিষ্কার করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? উত্তর, ময়লা জামা কাপড় পরিষ্কার করতে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। 35 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, সমুদ্রে জলের মধ্যে মাছের ঝাঁকের অবস্থান বোঝানোর জন্য কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? উত্তর দেখো, সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান বোঝার জন্য শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। 36 দেখো, সুর কি? দেখো বলছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। 37 স্বর কি? বলছে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলে। 38 উপসুর কি? দেখো কোনো স্বরে উপস্থিত সুরগুলির মধ্যে মূল সুর বা অন্যান্য সুরগুলি হলো উপসুর। 39 দেখো, সমমেল কি? কোনো স্বরে উপস্থিত সুরগুলির মধ্যে মূল সুরে সরল গাণিতিক সুরগুলি হলো সমমেল। পরের প্রশ্ন দেখো, রাডার যন্ত্রে কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়? উত্তর, রাডার যন্ত্রে শ্রবণোত্তর বা শব্দেতর শব্দ ব্যবহৃত হয়। 41 দেখো, বেল ও ডেসিবেল কোন রাশির একক? উত্তর, শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হলো বেল বা ডেসিবেল। 42 একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দে প্রথম সমমেল কোনটি? উত্তর, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দে ন্যূনতম কম্পাঙ্কের শব্দটি হলো প্রথম সমমেল। 43 দেখো, বাঁশিতে কিভাবে শব্দ উৎপন্ন হয়? উত্তর, বাঁশিতে বায়ুর কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। 44 দেখো, কোনো সুরশলাকার, এটা কিন্তু কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 500 হার্জ, এটি থেকে উৎপন্ন শব্দ সুর না স্বর? উত্তর, সুর শলাকাটি কম্পিত করলে সুর শলাকা থেকে কেবলমাত্র 500 হার্জ কম্পাঙ্কের শব্দই নিঃসৃত হবে, তাই উৎপন্ন শব্দটি হলো সুর। আচ্ছা, নেক্সট দেখো তোমরা 45 দেখো, সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যটি শব্দের কম্পাঙ্কের উপর নির্ভরশীল? উত্তর, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা শব্দের কম্পাঙ্কের উপর নির্ভরশীল। 46 দেখো, সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার উপর নির্ভরশীল?